আমি আশা করি। সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র ব্যবস্থাপনা বিষয় ক্লাস। যথারীতি তোমাদের সাথে আছি আমি আহমেদ করিম, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ। আলোচনা আমরা প্রতিটা অধ্যায় যেভাবে শুরু করেছি আজকেও তার ব্যতিক্রম নয়। আসো একটা উদ্দীপক দিয়ে শুরু করি আমরা আজকের পাঠে। জনাব আলম একজন স্বাধীনচেতা মানুষ। তিনি অন্যের অধীনে চাকরি করতে চাচ্ছেন না, তিনি নিজে কিছু করবেন বলে চিন্তা করছেন। এরকম জাতীয় করে একটা উদ্দীপক আমি সাজিয়েছি, একটু শোনো। জনাব আলম আত্মকর্মসংস্থানের জন্য মৎস্য চাষ বিষয়ে চিন্তা করেছেন। তিনি দেখলেন বর্তমান সময়ে এই ব্যবসায় বেশ লাভজনক। তিনি স্থান নির্বাচন করে ও মূলধন নিয়ে প্রকল্পের কাজ শুরু করেন। তিনি নিজ গ্রামের কয়েকটি পুকুর লিজ নেন এবং প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করেন। কয়েকজন কর্মী নিয়োগ দিয়ে কাজ শুরু করেন। সততা ও দক্ষতার সাথে পরিচালনা করা গেলে এই ব্যবসায় সফলতা অর্জন করা যাবে বলে তার বিশ্বাস। আলমের এই উদ্দীপক থেকে আমরা দেখলাম যে তিনি চিন্তা করেছেন তিনি ব্যবসা করবেন, আত্মকর্মসংস্থানমূলক একটা প্রকল্প তিনি ঠিক করেছেন, সেটা হলো মৎস্য চাষ। তিনি যে চিন্তা করলেন এই চিন্তার ভিতরে অনেকগুলো বিষয় জড়িত। যেমন সে একটা নিশ্চিত লক্ষ্য ঠিক করেছে, তার একটা উদ্দেশ্য আছে। এই লক্ষ্য এবং উদ্দেশ্যের জন্য তার প্রয়োজন কি, সেটাই আমাদের আজকে আলোচনার বিষয়ের মধ্যে আমরা প্রবেশ করব। সেই বিষয়টি হলো তোমাদের তৃতীয় অধ্যায়, পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ। পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তোমাদের এখান থেকে একটা সৃজনশীল কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি এবং এমসিকিউ তো থাকবে। আসলে জনাব আলমের যে বিষয়টি চিন্তা চেতনার মধ্যে আছে যে মৎস্য চাষ করবে, পুকুর লিজ নিল, উদ্দেশ্যটা ঠিক আছে, লক্ষ্যটা মাছ বিক্রি করে মুনাফা অর্জন করবে, তাহলে এই জন্য প্রয়োজন তার কি, পরিকল্পনা। তাহলে আমাদের যে চ্যাপ্টারটা দুইটা ভাগে ভাগ করা আছে, পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ। আমিও ক্লাসটাকে দুইটা ভাগে ভাগ করেছি। আজকের ক্লাসটা শুধু পরিকল্পনার উপর, ইনশাআল্লাহ যদি ভালো থাকি পরবর্তী ক্লাসটা সিদ্ধান্ত গ্রহণের উপর। তাহলে আমরা চলে যেতে পারি আমাদের আজকের পাঠে। আমরা যেহেতু দেখে ফেললাম আমাদের আজকে আলোচনার বিষয় তৃতীয় অধ্যায়, পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ। তাহলে প্রথমে আমাদের জানা উচিত পরিকল্পনা কি। পরিকল্পনা হলো কার্য সম্পাদনের দিক নির্দেশিকা, যাকে অন্যভাবে বলা হয় ভবিষ্যৎকে খাঁচায় বন্দী করা। ভবিষ্যতে কাজ কিভাবে করা হবে, কে করবে, কি কাজ করা হবে, কত সময়ের মধ্যে করা হবে, এই বিষয়গুলোর যে দিক নির্দেশনা তাকে বলা হয় পরিকল্পনা। অর্থাৎ ব্যবস্থাপনার যে কাজগুলো, সে কাজগুলোর অন্যতম একটি কাজ, প্রধান কাজ, প্রথম কাজ পরিকল্পনা। আজকে আমরা এই অধ্যায়ে উদ্দীপকের আলোকে বিষয়গুলো আলোচনা করে যাব। আসলে আলম যেহেতু পরিকল্পনা করলো ব্যবসা করবে, সেটা আত্মকর্মসংস্থানমূলক, তার নিজের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, তেমনি আরো কিছু লোকের কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হতে পারে। তাহলে এই লক্ষ্যকে সামনে রেখে তার যে পরিকল্পনাটা হবে সেটা কেমন? তাহলে আমরা বললাম কি, পরিকল্পনা হলো কার্য সম্পাদনের দিক নির্দেশিকা। তাহলে এই পরিকল্পনাটা প্রণয়নের জন্য আলমের ব্যবসা ক্ষুদ্রায়তন, এই পরিকল্পনাটার প্রয়োজন হবে বৃহদায়তন প্রতিষ্ঠানে, যেখানে অনেক মেগা ফ্যাক্টরির মতো প্রতিষ্ঠান আছে, তাদেরও পরিকল্পনার প্রয়োজন হবে। তাহলে এই পরিকল্পনা প্রণয়নের জন্য কতগুলো ধাপ অনুসরণ করতে হবে। তাহলে আমরা যদি সে ধাপগুলো একটু আলোচনা করি, তাহলে হয়তো যদি প্রশ্ন হয়
যে জনাব আলম পরিকল্পনা প্রণয়নে যে সফলতা অর্জন করেছেন বলে তুমি মনে করো কিনা। যদি মনে করো তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। তাহলে আমরা তো যদি ধাপগুলো সে যদি অতিক্রম করে আমরা ধাপগুলো জানতে পারি যে যে ধাপগুলো সে এক এক করে অতিক্রম করে পরিকল্পনা প্রণয়ন করেছে তার কারণে সে সফল হয়েছে, তাহলে সেই ধাপগুলো প্রথম ধাপটা কি হতে পারে যে সম্ভাব্য সুযোগ সুবিধা সম্পর্কে অবহিত হওয়া। তিনি যে চিন্তা করলেন মাছ চাষ করবেন, মৎস্য চাষ করবেন, এখানে তিনি সম্ভাব্য কি ধরনের সুযোগ সুবিধা পেতে পারেন সেই সুবিধাগুলো তার পরিকল্পনার আওতায় নিয়ে আসতে হবে। এই ধাপ যদি সে অতিক্রম করে বুঝতে পারে যে যেন আমার এখানে সম্ভাব্য সুযোগ সুবিধাগুলো আমার ঠিক আছে, আমি এগুলো পেয়ে যাব, তাহলে তার মনস্থির ওকে। দেন দ্বিতীয় ধাপে যেতে হবে তাকে লক্ষ্য নির্ধারণ। হ্যাঁ, আমি এই প্রজেক্টটা করব, এই ব্যবসাটা করব, তাহলে আমার লক্ষ্য কি হবে? লক্ষ্য হবে তার মাছ বিক্রি করে মুনাফা অর্জন করা। তাহলে তাকে লক্ষ্যটা স্থির করতে হবে। সে যখন পরিকল্পনা প্রণয়ন করবে তাকে সেই লক্ষ্য অবশ্যই সুনির্দিষ্ট রাখতে হবে যে এই মাছ চাষ শুধু আমার খাওয়ার জন্য না, আমার লক্ষ্যটা কি যে বিক্রি করে আমি মুনাফা করব, সেখানে আমার আত্মকর্মশীলতা নিজের হবে, আমার কর্মী যারা আছে তাদেরকে বেতন দেব। তাহলে তার এই লক্ষ্যটা যদি ঠিক থাকে তাহলে সে পরবর্তী কার্যক্রমগুলো এগিয়ে যেতে পারে। তাকে আরেকটা ধাপ অতিক্রম করতে হবে যেটা হলো পরিকল্পনা আঙ্গিনা স্থাপন, যেটাকে বলা হয় প্ল্যানিং প্রিমিসেস। অর্থাৎ যে পরিবেশ পরিস্থিতিতে সে আছে সেই পরিবেশ পরিস্থিতি থেকে সে কি ধরনের সহায়তা পেতে পারে, সে কি ধরনের তথ্যগুলো পেতে পারে। আরেকটা কথা বলে রাখি, পরিকল্পনা প্রণয়ন শুধুমাত্র তথ্যের ভিত্তিতে। সে তথ্যগুলো কি অতীতের তথ্য, বর্তমান তথ্য এবং ভবিষ্যতে কি হবে। তাহলে আলমকে প্ল্যানিং প্রিমিসেসের ভিতরে থেকে যে সে কি ধরনের সুযোগ সুবিধা পেতে পারে, কোন ধরনের তথ্যগুলো তার প্রয়োজন সে পেতে পারে, এই বিষয়গুলো তাকে নিশ্চিত করতে হবে। তার পরিকল্পনার চতুর্থ ধাপে যদি চলে যাই আমরা, সমস্যাগুলো তাকে ব্যাখ্যা করতে হবে যে আমি যে এই চাষটা ব্যবসাটা করতে যাব অথবা বৃহৎ আয়তন প্রতিষ্ঠানের বৃহৎ উৎপাদন কাজে নিয়োজিত হবে, কি কি সমস্যা দেখা দিতে পারে, সম্ভাব্য সমস্যাগুলো তাকে পরিকল্পনার মধ্যে নিয়ে আসতে হবে। তাকে সমাধান করার কৌশল রাখতে হবে যে এই সমস্যা হলে এই সমস্যা দেখা দিতে পারে, আমি এভাবে সমাধান করব। আলমের কথা যদি বলি যে বন্যার সময় যদি তার মাছ পুকুর পাড় ভেসে যায়, মাছ বেরিয়ে যায়, এই সমস্যা সে কিভাবে সমাধান করবে সেই বিষয়টি পরিকল্পনার মধ্যে তাকে লিপিবদ্ধ করতে হবে। পরবর্তী বিষয়টা হলো ধাপার একটি, এবার সে যখন সমস্যা বিশ্লেষণ করলো সবকিছু ওকে আছে, এবার তাকে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করতে হবে যে এই ব্যবসায়ে মাছ উৎপাদন করব, মাছের আমি কোথা থেকে পাবো, খাবার, মাছ কোথায় বিক্রি করা হবে, কার দ্বারা বিক্রি করা হবে, এই বিষয়ে তাকে তথ্যগুলো সংগ্রহ করে বিশ্লেষণ করতে হবে এবং যদি কোনো সমস্যা থাকে সেগুলো তাকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। তাহলে পরিকল্পনা সে মোটামুটি 5টা ধাপ অতিক্রম করে ফেলল। 5টা ধাপ অতিক্রম করে সে পরিকল্পনা প্রণয়নের একটা পর্যায়ে চলে আসছে। এবার আসো বিকল্প পরিকল্পনা নির্ধারণ। এই 5টা ধাপ অতিক্রম করে যদি সে একটা প্ল্যানিং করেই ফেলে তাহলে তাকে একটা বিকল্প পরিকল্পনা তৈরি করতে হবে। বিকল্প পরিকল্পনা কেমন হতে পারে যে মাছ কি পাইকারি বাজারে বিক্রি করবে না খুচরা বাজারে বিক্রি করবে, এই পরিকল্পনাটাকে বিকল্প হিসাবে রাখতে হবে। অথবা তার যে পরিকল্পনা ছিল যে এতক্ষণ পর্যন্ত 5 নম্বর ধাপ সে অতিক্রম করে আসলো যে সে এই ব্যবসাটা করবে, কিন্তু কোনো কারণে প্রতিকূল পরিবেশের কারণে সে এই ব্যবসা করতে পারছে না, তখন সে কি করবে, নিশ্চয়ই আরেকটা ব্যবসা সে শুরু করার চিন্তা থাকতে হবে, তাকে বিকল্প আরেকটা পরিকল্পনা রাখতে হবে। তাহলে যে যে লক্ষ্যটা ছিল তার, সেই লক্ষ্য অর্জনের জন্য তাকে পরিকল্পনা প্রণয়ন করতে হবে এবং এই পরিকল্পনা প্রণয়নের 5ম ধাপ অতিক্রম করার পরে যখন সে আসবে এবার তাকে একটা বিকল্প পরিকল্পনা প্রণয়ন করতে হবে। ওকে, এবার আসো যে বিকল্প পরিকল্পনা প্রণয়ন অথবা অরিজিনাল যে পরিকল্পনা আছে সেগুলো কিভাবে কার্য সম্পাদন করবে। তার মানে এই ক্ষেত্রে তাকে বিকল্প কার্য পদ্ধতি মূল্যায়ন করতে হবে যে আমি এই ব্যবসা করলে
এই কাজগুলো মাছ বড় হবে, মাছ ধরবে, বিক্রি করবে, কিন্তু যদি কোনো কারণে অন্যরকম পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে বিকল্প আমার কি ব্যবস্থা নিতে হবে, এই বিষয়টিও তাকে অবশ্যই নির্ধারণ করে দিতে হবে। নির্ধারণ করার পর বিকল্প কার্য পদ্ধতি তাকে মূল্যায়ন করতে হবে। আমি যদি বিকল্প নেই তাহলে সেটা আমাকে মূল্যায়ন করে দেখতে হবে এজ এ ব্যবস্থাপক হিসাবে, যে এই পদ্ধতি আমার জন্য কতটুকু কার্যকর। যদি এই বিষয়টি মূল্যায়ন করা না হয় তাহলে তার যে লক্ষ্য, তার যে পরিকল্পনা, সেটা কার্যকরভাবে বাস্তবায়িত হবে না। এবার আসলে তার প্ল্যানিং হয়ে গেল মোটামুটি। এই প্ল্যানকে বাস্তবায়ন করার জন্য এবার তার কিছু সহায়ক পরিকল্পনার প্রয়োজন হয়। তাদের পরিকল্পনা একটি যে মেইন যে পরিকল্পনা, যে ধাপগুলো, সেই ধাপের পরবর্তী ধাপে এসে আমি কি বললাম, যে সহায়ক পরিকল্পনা প্রণয়ন। এই সহায়ক পরিকল্পনা প্রণয়ন বলতে আমি কি বোঝাতে চাচ্ছি, যদি আলম তার নিজস্ব তহবিল থেকে ব্যবসা শুরু করে, ওকে, যদি কোনো কারণে তার চলতি মূলধনের, তোমরা অ্যাকাউন্টিং এ করো চলতি মূলধন, সে চলতি মূলধনের তার যদি অভাব দেখা দেয় তাহলে তখন মূলধনের জোগাড়টা আসবে কোথা থেকে, যার কারণে তাকে আরেকটি পরিকল্পনা রাখতে হবে যে এই ক্ষেত্রে যদি আমার অর্থের কোনো প্রয়োজন হয় আমি এই সোর্স থেকে, এই মাধ্যম থেকে অর্থ ব্যবসায় নিয়োজিত করব। এর পরবর্তী ধাপটা যেটা, তার যে টোটাল পরিকল্পনাটা সেটা বাজেটে পরিণত করতে হবে। সেটা এই বিষয়ে আমাদের আরেকটা চ্যাপ্টার আছে নিয়ন্ত্রণ, সেখানে একটা টপিক আছে বাজেটীয় নিয়ন্ত্রণ। তো আমরা সেখানে আজকে না গিয়ে শুধু এতটুকু বলি যে পরিকল্পনা প্রণয়নের যে ধাপগুলো ছিল এই ধাপে এসে পরিকল্পনা বাজেটে রূপান্তর করতে হবে। অর্থাৎ একটু উদাহরণ দিয়ে বলি, আলমের বিষয়টা দিয়ে, সে যদি যেহেতু পুকুর লিজ নিয়েছে, 5টা পুকুর যদি লিজ নিয়ে থাকে, 5টা পুকুরে আমি ধরে দিলাম 5,000 টাকা করে, বছরে 25,000 টাকা। দেখো এতক্ষণ পর্যন্ত ছিল পরিকল্পনা, মৎস্য চাষ করবে, কর্মসংস্থান করবে, লোকের নিয়োজিত করবে, ব্যবসা করবে, বিক্রি করবে, মুনাফা করবে। এখন সেটা চলে আসছে কোথায়, অর্থের ভিতরে। তার মানে 5টা পুকুরে যদি 25,000 টাকা হয়, মাছ পেতে তার টাকা লাগবে 5,000, ধরো 30,000, মাছের খাবার দিতে হবে 5,000 টাকা, 35,000, 3 জনের বেতন দিতে হবে 15,000, 35 আর 5 50,000। তার মানে টোটাল যে পরিকল্পনাটা ছিল সেটা কিসের মধ্যে চলে আসছে, এবার বাজেটের মধ্যে। তাহলে এই ধাপে এসে তাকে পরিকল্পনার যে বিষয়গুলো ছিল তাকে বাজেটে নিয়ে আসতে হবে। বাজেট নির্ধারণের পরবর্তী ধাপ যে পরিকল্পনাটা, সেটা হবে এবার কাজ শুরু। হ্যাঁ, আমি মোটামুটি প্ল্যান স্থির, লক্ষ্য স্থির, বাজেট হয়ে গেছে, এবার কাজটা শুরু করব কখন, সেটা তার পরিকল্পনা লিপিবদ্ধ থাকবে। সেটা জুলাই মাসের 10 তারিখে শুরু করবে নাকি অক্টোবর মাসের 5 তারিখে শুরু করবে, কোন সময়টুকু তার জন্য উপযোগী হবে, কোন সময় সে সমস্ত উপকরণগুলো জোগাড় করতে পারবে, সে অনুযায়ী সে একটা তারিখ নির্ধারণ করবে কাজ শুরু করার। এবার কাজ শুরু করার পর যখন সে আসবে, তার যে টোটাল ওভারঅল পরিকল্পনা ছিল সেটা বাস্তবায়ন। হ্যাঁ, শুরু থেকে তার যে চিন্তা চেতনা ছিল সেগুলো বাস্তবায়নের মধ্যে তাকে আসতে হবে। বাস্তবায়ন করতে গেলে অনেক সমস্যা দেখা দিতে পারে, সেই সমস্যাগুলো চিহ্নিত করতে হবে তাকে, সে সমস্যাগুলো মূল্যায়ন করতে হবে তাকে, এবং মূল্যায়ন করার পর তাকে সংশোধনমূলক ব্যবস্থা করতে হবে। তার মানে ওভারঅল যখনই আমরা একটা ছোট হোক বড় হোক যে কাজটি করতে যাই সেটা পরিকল্পনা করে করব, আর পরিকল্পনার জন্য কতগুলো ধাপ অতিক্রম করতে হবে। তোমরা যারা আজকে এসএসসি পর্যায়ে চলে আসছো, পরীক্ষার্থী পর্যায়ে চলে আসছো, খেয়াল করো তোমার জীবনের লক্ষ্যটা এসএসসি পরীক্ষা দিয়ে তোমরা একটা ইউনিভার্সিটি করতে হবে। তার জন্য তোমাকে কি করতে হয়েছে, পিএসসি পরীক্ষা, জেএসসি পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে বিশ্ববিদ্যালয়ে আঙ্গিনায় পৌঁছাতে হবে। এই যে কতগুলো ধাপ অতিক্রম করে তোমাকে আসতে হচ্ছে। কিন্তু তোমার যদি প্রথমে লক্ষ্যটা যদি ঠিক না থাকতো, ইউনিভার্সিটিতে পড়বো এই লক্ষ্যটা যদি না থাকে তাহলে তোমার এতগুলো ধাপ উদ্দেশ্য বের হয়ে যেত। তোমার উদ্দেশ্য ঠিক আছে, লক্ষ্য ঠিক আছে। তেমনি
আলমের যেহেতু লক্ষ্য ঠিক আছে, উদ্দেশ্য ঠিক আছে, তার পরিকল্পনার জন্য সে উল্লিখিত ধাপসমূহ অতিক্রম করবে, কিন্তু পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে সে যে সমস্যাগুলোর সম্মুখীন হবে সেগুলো দক্ষতার সাথে চিহ্নিত করে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে, তাহলে সে কাঙ্ক্ষিত উদ্দেশ্য অর্জনে তার সফল। এবার আসো আমরা এখানে আরেকটি কথা বলছিলাম যে প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করেন, প্রয়োজনীয় কর্মী দিয়ে কাজ শুরু করেন, সততা ও দক্ষতার সাথে পরিচালনা করে এই ব্যবসায় সফলতা অর্জন করা যাবে বলে তার বিশ্বাস। তাহলে আলমের যেহেতু পরিকল্পনাটা ঠিক আছে, আর আলম ছাড়া যদি যে কেউ ব্যক্তি তার পরিকল্পনা প্রণয়নে উল্লিখিত ধাপসমূহ অনুসরণ করে, তাহলে সেটা হবে একটি বাস্তবসম্মত কার্যকর পরিকল্পনা। এবার আসো, কেন এই ধাপ অতিক্রম করতে হবে, কেন পরিকল্পনা নিয়ে এত কথাবার্তা বলতে হবে, সমস্যা চিহ্নিত করতে হবে, তথ্য বিকল্প পন্থা বের করতে হবে, কেন? নিশ্চয়ই পরিকল্পনার কিছু গুরুত্ব আছে। এবার চলে আসি আমরা তাহলে যে কেন পরিকল্পনা প্রয়োজন। তাহলে আমরা প্রথমে বলতে পারি উদ্দেশ্য অর্জনে সহায়তা করে। যেহেতু উদ্দেশ্য মৎস্য চাষ বিক্রি করে মুনাফা অর্জন, তাহলে এই উদ্দেশ্যকে সহায়তা করতে পারে কি? একমাত্র পরিকল্পনা। তার পরিকল্পনার মধ্যে সমস্ত কিছু সুন্দরভাবে চিত্র আকারে, যেটা বলা হয় পরিকল্পনা হলো কার্য সম্পাদনের চিত্র বা নকশা, তাহলে তার এই কাজগুলো নকশাটা সুন্দরভাবে চিত্রিত থাকবে। তাহলে আমরা বলতে পারি পরিকল্পনার গুরুত্ব কোথায়? যে উদ্দেশ্য থাকে সে উদ্দেশ্য অর্জনে পরিকল্পনা সহায়তা করে। পরিকল্পনা যদি বাস্তব ভিত্তিক না হয়, তাহলে যে উদ্দেশ্য সে উদ্দেশ্য অর্জন কোনো অবস্থাতেই করা যাবে না। আমরা একটা শব্দ বলছিলাম এখানে উদ্দীপকের ভিতরে, সে প্রকল্পের প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করেছে, ভালো কথা, যেটা আমাদের সংগঠিতকরণ অধ্যায়ে বিস্তারিত আমরা আলোচনা করেছিলাম। তাহলে পরিকল্পনা আরেকটি গুরুত্ব হলো যে উপকরণের সদ্ব্যবহার অথবা কাম্য ব্যবহার। এখন এই উপকরণগুলো কিন্তু আলোচনা হয়ে গেছিল। উপকরণ কিন্তু দুই রকম, বলে যাওয়া না, একটা হলো মানবীয় উপকরণ আর একটা হলো অমানবীয় উপকরণ। অমানবীয় উপকরণ কখনো মানবীয় উপকরণ ছাড়া কোনো কার্য সম্পাদন করার ক্ষমতা রাখে না। তাহলে পরিকল্পনার গুরুত্ব হিসেবে আমরা বলতে পারি যে প্রকল্পে অথবা প্রতিষ্ঠানের যে উপকরণগুলো আছে সেগুলো সঠিক এবং কার্যকর অথবা কাম্য ব্যবহারের জন্য একটি পরিকল্পনা প্রয়োজন। পরিকল্পনা আর কেন প্রয়োজন হবে? ভবিষ্যৎ সম্পর্কে ধারণা নেওয়া। আমি যে ব্যবসাটা করব অথবা আলম যে ব্যবসাটা করবে, আসলে ভবিষ্যৎটা কি হবে, যে মৎস্য উৎপাদন তার আশানুরূপ হবে কিনা, সেগুলো বিক্রি করতে তার কোনো প্রতিবন্ধকতা আসবে কিনা। পরিকল্পনা ভবিষ্যৎ দিক নির্দেশনা থাকে যে কিভাবে সে এই প্রকল্পের কাজগুলো দক্ষতার সাথে সম্পাদন করবে। আরেকটি বিষয় আছে, যেহেতু আমাদের চ্যাপ্টারটার নামই ছিল পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ, তাহলে পরিকল্পনা আরেকটি গুরুত্ব, যেহেতু এটা রিলেটেড, এই কারণে চ্যাপ্টারটা একসাথে করে দেওয়া হয়েছে আসলে। হ্যাঁ, এনসিটিপি যে তাদের যে কারিকুলাম, সেই কারিকুলামে তারা চিন্তা ভাবনা করে দিয়েছে পরিকল্পনার সাথে সিদ্ধান্ত গ্রহণটা অনেকটা জড়িত। আমরা যারা আগে পড়ে আসছি আমাদের কিন্তু একসাথে ছিল না টপিক, সেখানে সিদ্ধান্ত গ্রহণটা, ডিসিশন মেকিংটা আলাদা ছিল। কিন্তু এনসিটিপি এই তোমাদের এই কোর্সের ভিতরে এই দুইটা টপিককে একসাথে করে দিয়ে চ্যাপ্টারটার নাম করেছে পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ। তাহলে এই পর্যায়ে আমরা বলতে পারি যে পরিকল্পনার গুরুত্ব হলো সিদ্ধান্ত গ্রহণ করা। যে পরিকল্পনা যদি ঠিক থাকে, বাস্তবসম্মত হয়, তাহলে সেই পরিকল্পনার আলোকেই সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পারে। কারণ মনে রাখতে হবে পরিকল্পনা কিন্তু সর্বদা, আমি আগেও বলেছি, তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়। সেই তথ্যগুলো যদি সঠিক থাকে, তাহলে সেই তথ্য ভিত্তিতে সে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। কেমন হতে পারে এই বিষয়টা একটু বলি। জুন মাসে একটা উৎপাদনকারী প্রতিষ্ঠানে বিক্রয় লক্ষ্যমাত্রা ছিল 5000 ইউনিট। ওকে, 5000 ইউনিট সেল হয়ে গেল। জুলাই মাসে গিয়ে তাহলে সে কি করতে পারবে?
সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে যে আমার জুন মাসের কি অবস্থা ছিল বিক্রয়। যদি দেখে যে কম থাকে তাহলে তার এক ধরনের সিদ্ধান্ত হবে, যদি দেখে তার একটা 5,000 ইউনিট থাকে তাহলে এক সিদ্ধান্ত হবে, যদি দেখে না তার সেল আরো বেশি হতো তাহলে তার সিদ্ধান্ত আরেক রকম হবে। তার মানে পরিকল্পনায় যদি 5,000 ইউনিট থাকে তাহলে তার ভিত্তি করে তাকে সিদ্ধান্ত গ্রহণ করতে সহজ হয়। এরপরে আসো এই 5,000 ইউনিটের যে কথা বললাম আমি, যদি কোনো কারণে জুন মাসে ওই উৎপাদনকারী প্রতিষ্ঠান 5,000 ইউনিট উৎপাদন অথবা বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়, তার মানে এখানে কোনো সমস্যা ছিল। তাহলে সেই সমস্যাটা কোথায় ছিল? পরিকল্পনায় আমার বলা ছিল 5,000 ইউনিট, কিন্তু বাস্তবে দেখা গেছে 4,000 ইউনিট। তাহলে কি ঘটেছে? মধ্যখানে 1,000 ইউনিট। কোন সমস্যা? এই সমস্যাটা তাকে পরিকল্পনা থাকার কারণে সে চিহ্নিত করতে পারবে এবং সেটা সমাধানের জন্য তাকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা, যেহেতু বিশাল কর্মযজ্ঞের কাজ, আমি বলছি যে শুধু যদি ক্ষুদ্র পরিসরে চিন্তা করো আলামের বিষয় সেটা ক্ষুদ্র পরিসর, আর যদি বৃহৎ পরিসরে চিন্তা করো, বৃহৎ আয়তন উৎপাদনের পরিসরের কথা চিন্তা করো, তাহলে বৃহৎ উৎপাদন, তো সেখানে তাৎক্ষণিকভাবে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। আর একটা যদি সঠিক বাস্তবসম্মত পরিকল্পনা থাকে তাহলে সে পরিকল্পনার আলোকেই সে উদ্ভূত পরিস্থিতিটা সমাধান করা যাবে। যে কি কারণে আমার লক্ষ্যমাত্রা উচিত হয়নি, কি কারণে আমার উৎপাদন হয়নি, সেটা পরিকল্পনার আলোকে বিশ্লেষণ করে সে উদ্ভূত যে পরিস্থিতি সেটা মোকাবেলা করতে। সঠিক কার্যধারা অনুসরণ, যেহেতু পরিকল্পনাটা তৈরি হয় ধাপে ধাপে, আমি প্রথমে ধাপগুলো আলোচনা করেছিলাম, তাহলে সেই ধাপের কোনো একটা ধাপ যদি বিচ্যুত হয় তাহলে তাকে সমস্যার সম্মুখীন হতেই হবে, এটাই স্বাভাবিক। যার কারণে যে কার্যধারা থাকে পরিকল্পনা, যেভাবে কাজগুলো সমাধান হবে সে বিষয়টুকু তাকে অনুসরণ করতে হবে। এরপরে আসো যেটা আমি সবসময় বলে থাকি, সুষ্ঠু সমন্বয়। তার যে ব্যবসা, এই ব্যবসার মধ্যে যে মাছ বিক্রি হচ্ছে আবার মাছ ফেলতে হবে, এই যে সমন্বয়ের বিষয়টুকু এটা তাকে অবশ্যই খেয়াল করতে হবে। পরিকল্পনার আলোকে তাকে তার যে লক্ষ্য, সেই লক্ষ্য অর্জনের জন্য তাকে সমস্ত কাজগুলোর মধ্যে সমন্বয় সাধন করতে হবে। এবার আসলে যদি উৎপাদনকারী প্রতিষ্ঠানের কথা বলি, সেখানে সমন্বয় কিভাবে আসবে? বৃহৎ আয়তন উৎপাদনকারী প্রতিষ্ঠানে সেখানে অনেকগুলো বিভাগ থাকে, উৎপাদন বিভাগ, ক্রয় বিভাগ, বিক্রয় বিভাগ, আবার আরো বৃহৎ আয়তন প্রতিষ্ঠানে সাম্প্রতিক সময়ে মানব সম্পদ বিভাগ থাকে। তাহলে এই প্রত্যেকটা বিভাগের মধ্যে যদি সমন্বয় না হয় তাহলে কার্যের মধ্যে বিশৃঙ্খলা থাকে। আর পরিকল্পনায় এই কাজগুলো সুন্দরভাবে লিপিবদ্ধ করা থাকে। এই কারণেই ব্যবস্থাপককে অথবা যদি জনমানবকে এই বিষয়গুলো সঠিকভাবে অনুসরণ করে তাকে সমাধান অথবা সুষ্ঠু সমন্বয়ের আওতায় নিয়ে আসতে হবে। পরিকল্পনা কি করতে পারে? যেহেতু কার্য সম্পাদনে বিভিন্ন সমস্যা দেখা দেয়, সমস্যাগুলো সমাধানের উদ্যোগ গ্রহণ করে, বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে, যার ফলে ব্যবস্থাপকের অথবা সংশ্লিষ্ট ব্যক্তির দক্ষতা বেড়ে যায়। সে দেখতে পারে তার পরিকল্পনা অনুযায়ী যে কাজগুলো হচ্ছে না, এগুলোর জন্য সে সমাধানের উদ্যোগ নেয় এবং প্রতিবারই সে এই কাজগুলো করতে করতে ক্রমান্বয়ে তার দক্ষতা বেড়ে যায়। এই কারণে যদি একটি কার্যকর পরিকল্পনা থাকে তাহলে ব্যবস্থাপকের দক্ষতা বৃদ্ধি পেতে পারে। এরপরে যদি আমরা আসি যে এখানে আর কি গুরুত্ব হতে পারে, ব্যয় হ্রাস পায়, সময় অপচয় কম হয়। স্বাভাবিকভাবে যদি আমি একটা কাজ কিভাবে করবো সেটা নিয়ে হঠাৎ করে এসে যদি আমি বলি, আমার যেমন এই ক্লাসটা যে আমি আজকে তোমাদের সামনে এসে উপস্থিত হয়েছি, আমি তো নিশ্চয় একটা প্ল্যান ছিল যে আমি কিভাবে ক্লাসটা শুরু করব, কোন প্রফেশনাল নিয়ে আমি আলোচনা করবো, কোন উদ্দীপকটা আমার কি এই আজকে ছাত্রের সাথে মিলবে। আমার যদি এই বিষয়গুলো যদি আমি এখন এসে তোমাদের সামনে এসে যেটা আমি ক্লাসে করতাম হয়তো বা হ্যাঁ এসে বইটা খুললাম, চেয়ারে এসে বসলাম, আজকে গত ক্লাসে তোমাদের কি পড়িয়েছিলাম, স্যার এটা পড়িয়েছিলেন, আজকে তাহলে দেখি কোন সাবজেক্টটা, হ্যাঁ এটা দেখো, আমার কিন্তু সময় কিল হয়ে যাচ্ছিল। আর এখানে এসে কিন্তু দেখো আমার সময় কোনো অপচয় হচ্ছে না, কারণ আমি এখন প্ল্যান ক্লাস করার জন্য আসছি, যে পরিকল্পনার যে বিষয়টা টপিকগুলো আলোচনা করবো সেগুলো প্ল্যান হচ্ছে।
আলো যদি ব্যবসা করতে যায়, তার যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনার আলোকে যদি এক একটা কাজ সে সম্পাদন করে, তাহলে কি হবে? তার ব্যয় হ্রাস পাবে, তার সময় কমে যাবে। আরেকটি বিষয় হলো ফলপ্রসূ যোগাযোগ। তোমাদের সাথে আমি সর্বপ্রথম এখানে এসে উপস্থিত হয়েছিলাম যোগাযোগের অধ্যায় নিয়ে। সেখানে তোমরা যারা মিস করেছো, আমাদের ইউটিউব চ্যানেলে সেই ক্লাসগুলো আছে যোগাযোগের। সেখানে যোগাযোগ সম্পর্কে এত বলছি, এত বেশি বলছি, যে যোগাযোগ ছাড়া ব্যবসা প্রতিষ্ঠান কোনোদিন লাভ করতে পারে না, যোগাযোগ ছাড়া ব্যবস্থাপক দক্ষতা বৃদ্ধি পাবে না। সেখানে যোগাযোগের উপকারিতা বলার আর শেষ নেই। তাহলে এখানে এসব আবার কি আছে? ফলপ্রসূ যোগাযোগ। আর সেটা কিসের আলোকে? যদি পরিকল্পনা থাকে, কার্যকর পরিকল্পনা থাকে, যে সে মাছ বিক্রি করবে, কার কাছে বিক্রি করবে, তাদের সাথে সে যোগাযোগ করবে মাছ ধরার আগে নিশ্চয়ই। তাহলে পরিকল্পনার আলোকে যদি সে কাজগুলো করে, তাহলে ফলপ্রসূ যোগাযোগ নিশ্চিত করা যায়। আর ফলপ্রসূ যোগাযোগ যদি নিশ্চিত করা না যায়, বৃহদায়ন প্রতিষ্ঠানের যোগাযোগটা হয়, আমরা কি বলছিলাম, অভ্যন্তরীণ এবং বাহ্যিক। অভ্যন্তরীণ যোগাযোগটা কাদের মধ্যে হয়? যে প্রতিষ্ঠানের যেসব কর্মচারী আছে। বাহ্যিক হলো কারা? যারা ব্যবসা সংশ্লিষ্ট, তার যে পার্টিগুলো আছে তাদের সাথে। তাহলে এক্ষেত্রেও আমরা যদি বলি যে যোগাযোগেরটা তার জন্য ফলপ্রসূ হতে হবে। আর সেটা কেন? যদি পরিকল্পনাটা সঠিক হয়। আরেকটা বিষয় আমরা বলবো পরিকল্পনার গুরুত্ব। আমরা আগে বলছি সংজ্ঞায়, পরিকল্পনা কি করে? ভবিষ্যৎকে খাঁচায় বন্দী করে। পরিকল্পনার কারণে ভবিষ্যৎটা দেখা যায়। তোমার যদি পরিকল্পনা হয় ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া, তুমি সেই ধাপগুলো কিন্তু অতিক্রম করে আস্তে আস্তে চলে আসতেছ। তোমার উদ্দেশ্য কোথায়? ইউনিভার্সিটি ভর্তি হওয়া। ভালো কথা। তাহলে তুমি তার দ্বার প্রান্তে চলে আসতেছ। তুমি কিন্তু দেখছো ভবিষ্যৎটা, যে আমার প্ল্যানিং ছিল আমি ইউনিভার্সিটিতে যাব। তোমার সেই ভবিষ্যৎটাকে সামনে নিয়ে কিন্তু তুমি অগ্রসর হচ্ছ। তাহলে আর এটা থাকে, তোমার জানতে হোক আর অজান্তে হোক, তোমার অথবা তোমার পরিবারে একটা পরিকল্পনা তোমাকে নিয়েছিল বা তোমাকে নিয়ে আছে, যে এই দাবগুলো অতিক্রম করে আমি আমার ছেলেকে, আমার মেয়েকে আমি এখানে এখানে এইভাবে এস্টাবলিশ করব। তোমার অথবা তোমার পরিবারের কিন্তু একটা প্ল্যান অবশ্যই আছে। তাহলে আমরা বলতে পারি কি, যে পরিকল্পনাটা কি হয়, ভবিষ্যতে কি হবে সেটা আমরা বুঝতে পারি আগে থেকে। আরেকটি গুরুত্ব যদি আমি না বলি, সেটা একটু ভুল হয়ে যাবে, যে নিয়ন্ত্রণ। পরিকল্পনা থাকলেই নিয়ন্ত্রণ করা যাবে। পরিকল্পনা যদি না থাকে, তাহলে তো আর নিয়ন্ত্রণের কিছু নাই। এখন বলো বিষয়টা কিভাবে? বিষয়টা হলো, একজন শ্রমিক একদিনে আমি প্ল্যান দিয়ে দিছি, তুমি 5টি চেয়ার তৈরি করবা। আমার মানদণ্ড হলো 5। পরিকল্পনা কয়টি চেয়ার? 5টি চেয়ার। আমি দেখলাম যে একদিন সে 5টি চেয়ার তৈরি করতে পারেনি। তাহলে আমি যখন তদারকি করতে যাব, আমি যখন কাজটা নিয়ন্ত্রণ করব, আমি খুব সহজে বুঝতে পারবো যে আমার প্ল্যানিং ছিল 5টি চেয়ার, কিন্তু তৈরি হয়ে গেল 4টি চেয়ার। তাহলে এখানে কোথাও সে হয়তোবা ফাঁকি দিয়েছে, অথবা অন্য কোনো সমস্যা সৃষ্টি হয়েছে। তাহলে ব্যবস্থাপনার যে অন্যতম একটা কাজ নিয়ন্ত্রণ। আমরা বলি কি, ব্যবস্থাপনা পরিকল্পনা দিয়ে শুরু হয়, নিয়ন্ত্রণ দিয়ে শেষ হয়। আবার পরিকল্পনা আসে, আবার মধ্যখানে অনেক কাজ চলে চক্রাকারে, আবার নিয়ন্ত্রণে আসে। তাহলে যদি আমার টপিকটা হলো পরিকল্পনার গুরুত্ব, তাহলে গুরুত্বের মধ্যে আমি বললাম নিয়ন্ত্রণ। তাহলে পরিকল্পনা যদি বাস্তবসম্মত হয়, তাহলে আমার নিয়ন্ত্রণ কাজটা সহজ হয়ে যাবে। একজন ব্যবস্থাপক প্রতিষ্ঠান পরিচালনায় তাকে নানাবিধ কাজ করতে হয়, বিভিন্ন দিকে তাকে চিন্তা করতে হয়। কিন্তু তার কাছে যদি পরিকল্পনাটা থাকে, তাহলে তার কি হবে? সে কাজগুলো সে সুশৃঙ্খলভাবে সমাধান করতে পারে, যার ফলে তার যে কাঙ্ক্ষিত উদ্দেশ্য, সে উদ্দেশ্য অর্জনটা তার জন্য সহজ হয়ে যাবে। এই যে পরিকল্পনার ধাপ বললাম, পরিকল্পনার যে গুরুত্ব বললাম, তোমাদের বইতে আছে, আমি তার বইয়ের ভাষা বলছি না। এই বিষয়গুলো শুনে তোমরা বইয়ের সাথে একটু মিলিয়ে নিই। এখন আসো যে পরিকল্পনার বিষয়গুলো, এখানে আবার প্রকারভেদ আছে। আমি গত ক্লাসে বলেছিলাম যে আমরা সাধারণত যেহেতু অনলাইন ক্লাস, এখানে সময় একটা গুরুত্বপূর্ণ এবং ব্যয়েরও একটা বিষয় আছে। ব্যয় বিষয়টার মধ্যে যে মোবাইল ডাটা হতে পারে, ওয়াইফাই হতে পারে, এই বিষয়গুলো আমাদের একটা
বিষয় জড়িত, সেজন্য আমি বলছিলাম যে আমরা শুধুমাত্র যে প্রতিটা অধ্যায়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি। এই কারণে এখানে পরিকল্পনা প্রকারভেদের ভিতরে অনেক বড় একটা টপিকস আছে। আমি সংক্ষেপে তোমাদের একটু বলে যাই যে প্রকারভেদের ভিতরে আছে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা, আমাদের আছে স্বল্পমেয়াদী পরিকল্পনা। দীর্ঘমেয়াদী পরিকল্পনাটা কি? 5 বছর অথবা 10 থেকে 20 বছরের মধ্যে, 5 বছরের মধ্যে। আমাদের আছে স্বল্পমেয়াদী পরিকল্পনা, যেটা 1 বছরের জন্য হয়ে থাকে। আমাদের আছে একাত্মক পরিকল্পনা, যেটা সাধারণত একটি কাজকে উদ্দেশ্য রেখে পরিকল্পনা প্রণয়ন করা হয় এবং সেই কাজটি শেষ হয়ে গেলে আবার পরিকল্পনা শেষ হয়ে যায়। এইরকম আরো পরিকল্পনা প্রকারভেদ আছে, সেগুলো আমি বিশেষভাবে আলোচনা যাচ্ছি না। এই তিনটা বিশেষ গুরুত্বপূর্ণ বলে আমি বলে দিলাম, কারণ জ্ঞানমূলক প্রশ্নে এই প্রশ্নগুলো আসে। একাত্মক পরিকল্পনা কি? তাহলে তুমি তখন বলে দিবা যে একটি উদ্দেশ্যকে সামনে রেখে যখন পরিকল্পনা প্রণয়ন করা হয় এবং ওই উদ্দেশ্য অর্জন হলে পরিকল্পনা শেষ হয়ে যায়, তাকে বলা হয় একাত্মক পরিকল্পনা। স্বল্পমেয়াদী পরিকল্পনা কি? জ্ঞানমূলক প্রশ্নে বলবে যে সাধারণত 1 বছর মেয়াদী যে পরিকল্পনা প্রণয়ন করা হয় তাকে স্বল্পমেয়াদী। দীর্ঘমেয়াদীটা কি? সেটা 5 বছর এবং 10 থেকে 20 বছরের মধ্যে যদি সীমাবদ্ধ থাকে তাকে বলা হয় দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এতক্ষণ পর্যন্ত যে বিষয়গুলো আলোচনা করলাম একটু মনোযোগ দিয়ে পরেও দেখার সুযোগ আছে। এবার আসো আমরা আরেকটা টপিকসে যাব। সেই টপিকটাকে আমি শুরু করে দিই। জনাব ফরাজ হোসেন একজন আমদানি নির্ভর ব্যবসায়ী। আমদানি করে তিনি বিদেশ থেকে বিভিন্ন পণ্য আমদানি করে দেশের বিভিন্ন জেলায় বিক্রয় করেন, কিন্তু প্রতিকূল ব্যবসায় পরিবেশের কারণে বিদেশ থেকে পণ্য আমদানি বন্ধ করে ঢাকা বুটিক এন্ড টেইলর্স নামে একটি প্রতিষ্ঠান স্থাপন করেন, যেখানে বিভিন্ন ধরনের বুটিক দ্রব্য উৎপাদন শুরু করেন। দক্ষভাবে পরিচালনার জন্য প্রতিষ্ঠানের পণ্যের মান, বিক্রয় ও মুনাফা বৃদ্ধি পেতে থাকে। অন্যদিকে জনাব রহমান একই জাতীয় ব্যবসায় নিয়োজিত ছিলেন, কিন্তু পরিবেশের সাথে সামঞ্জস্য বিধান করতে না পারা তিনি ব্যবসায়ে লোকসানের সম্মুখীন হন। দুইজন ব্যক্তির কথা আমি বলতেছিলাম যে একজন আমদানিকারক, তিনি আমদানি ব্যবসায় নিয়োজিত, আরেকজন তিনিও ছিলেন, কিন্তু প্রথমজন যে প্রতিকূল পরিবেশের কারণে আমদানি বন্ধ করে দিয়ে নিজেই ব্যবসা শুরু করে দিয়েছেন, আরেকজন পরিবেশের সাথে সামঞ্জস্য বিধান করতে পারেননি। তার মানে আমদানি ব্যবসা যখন শুরু করবেন দুজন ব্যক্তিরই প্ল্যান ছিল, তাদের তো পরিকল্পনা ছিল। তারা যখন কাজটা শুরু করতে এসে তারা আমদানি ব্যবসা শুরু করে দেয়নি। এই ব্যবসা শুরু করার আগে তাদের অনেক প্ল্যান ছিল, প্ল্যান করার আগে ধাপগুলো অনুসরণ করে আসছে। তারা একটা পরিকল্পনা নিয়ে দুজন ব্যক্তি নিয়োজিত হয়েছিল। এখন আসো, একজন সফল একজন ব্যর্থ। কেন এরকম হয়? এই কারণে, কারণ কার্যকর পরিকল্পনার কিছু বৈশিষ্ট্য থাকে। যদি পরিকল্পনা সবাই করে, আমাদের ছাত্ররা সবাই, আমি বলছি তোমাদের জানতে হোক অজানতে হোক অথবা তোমার পরিবারের সদস্যের পরিকল্পনা ছিল, কিন্তু পরিকল্পনা যদি কার্যকর করতে হয়, তোমাদের অভিভাবকরা তোমাদেরকে শিক্ষকের কাছে পড়ানোর জন্য, বাসায় পড়ানোর জন্য, নিয়মিত পড়ানোর জন্য সর্বদা কি করে? চাপের মধ্যে রাখে, তাই না? তার মানে কেন? তাহলে ওই অভিভাবকের পরিকল্পনাটা কার্যকর। তিনি যদি ওখানে একটু ঢিরিমি ভাব দিয়ে দেন, তাহলে তার যে লক্ষ্য তোমাকে নিয়ে সেটা থেকে বিচ্যুত হয়ে যাবে। তার মানে এই যে দুজন ব্যক্তি কথা বললাম, একজন সফল আর একজন ব্যর্থ, তার মানে দুইজনের পরিকল্পনা প্রণয়নের মধ্যে কিছু বৈশিষ্ট্য চিহ্নিত করা যায়। যে সেই চিহ্নিতগুলো, এই বৈশিষ্ট্যগুলো কেমন হতে পারে? প্রথমটা আমরা বলতে পারি সুনির্দিষ্ট উদ্দেশ্য। তার মানে জনাব ফরাজ হোসেন, তার উদ্দেশ্যটা সুনির্দিষ্ট ছিল যে কোনো কারণে যদি আমার আমদানি ব্যবসায় ফল করে, আমি তাদের বিকল্প ব্যবসা করব। তার ওই যে বলছিলাম বিকল্প পরিকল্পনা প্রণয়ন, দেখো কিভাবে চলে আসতেছে একটার সাথে আরেকটা। তাহলে তার পরিকল্পনার বৈশিষ্ট্য হলো যে তার উদ্দেশ্যটা সুনির্দিষ্ট ছিল। আর উদ্দেশ্য সুনির্দিষ্ট থাকার কারণে সে এক ব্যবসায় ফল করার কারণে দ্বিতীয় ব্যবসায় সফল। আর আরেকজনের উদ্দেশ্য, তার উদ্দেশ্য সঠিক ছিল, কিন্তু তার পরিকল্পনাটা ইফেক্টিভ ছিল না, কার্যকর ছিল না। তাহলে পরিকল্পনা তখনই কার্যকর হবে যখন উদ্দেশ্যটা সঠিক হবে। আসলে উদ্দেশ্যটা আমরা কি বলি? ধরো একটা ফুটবল টিম,
তার পরিকল্পনা দ্বারা একটা ব্রাজিল আর আর্জেন্টিনা, হ্যাঁ ব্রাজিল আর আর্জেন্টিনা এই দুই দলই তো আমাদের দেশে বেশ একটা জনপ্রিয়, আর্জেন্টিনা আর ব্রাজিল। হ্যাঁ যদি আমার ভুল না হয়, যদি আমি খেলাধুলা থেকে একটু দূরে, তোমাদের একটা কথা না বলতেই নয়, আমি বিভিন্ন চাকরির পরীক্ষার মধ্যে খেলাধুলা সংক্রান্ত যে প্রশ্নগুলো আসতো, ওই প্রশ্নগুলোর উত্তর আমি খুব একটা বেশি দিতে পারতাম না। এই ক্ষেত্রে আমাকে একটু যাই তোমরা মেন করো, খেলাধুলা জাতীয় যে হয়তো বলে যে এবারে বিশ্বকাপ কোন দেশে হয়েছিল, আমি দেখা যায় প্রশ্ন উত্তরটা দিতে পারি না, একটু রিসেন্ট একটা বিষয়। এটা এক একটা মানুষের এক এক দিকে দুর্বলতা থাকতেই পারে। এনিহাও এখন যদি বলি আমি ব্রাজিল আর আর্জেন্টিনা, আর্জেন্টিনা ব্রাজিলের সাথে খেলবে, তাদের পরিকল্পনা উদ্দেশ্য হলো ভালো খেলবে, লক্ষ্য হলো কিন্তু গোল করা। মাঠে 11 জন, এই যে 90 মিনিট, উদ্দেশ্য কি ভালো খেলবে, মেসির উদ্দেশ্য ভালো খেলবে এবং তার লক্ষ্য হলো গোল করে দেওয়া। তাহলে পরিকল্পনাটা তখনই কার্যকর হবে যখন সেটা কি হবে, উদ্দেশ্যটা সঠিক থাকবে। এবার আসলো আরেকটি বৈশিষ্ট্য, পারস্পরিক নির্ভরশীলতা। এই বিষয়টা কি তোমরা জানো, পরিকল্পনা প্রণয়ন হয় কোথায়, ব্যবস্থাপনা উচ্চ পর্যায়ে। এই ক্ষেত্রে আমি বলি ব্যবস্থাপনার 3টা স্তর আছে, উচ্চ স্তর, মধ্যম স্তর এবং নিম্ন স্তর। তাহলে আমরা বলছিলাম কি যে পরিকল্পনা প্রণয়ন হয় কোথায়, উচ্চ স্তরে, যেটাকে আমরা প্রশাসন হিসেবে চিহ্নিত করেছিলাম, যে প্রশাসন মানসিক কাজ করে, তারা নীতি প্রণয়ন করে, পরিকল্পনা করে, আর সেটা বাস্তবায়ন করে মিডল লেভেল ব্যবস্থাপনা। ব্যবস্থাপনা কাদেরকে দিয়ে এগুলো বাস্তবায়ন করে, কর্মীদেরকে দিয়ে। এখন আমি যে বললাম যে কার্যকর পরিকল্পনার বৈশিষ্ট্য যেটা চিহ্নিত করলাম, সেটা আমি বললাম পরস্পর নির্ভরশীলতা। তার মানে কি, এই যে 3টা দলের কথা বললাম, 3টা স্তরের কথা বললাম, এই স্তর আরেকটা স্তরের সাথে পরস্পর যদি নির্ভরশীল না হয়, তাহলে সেখানে পরিকল্পনাটা কার্যকর হবে না। তাহলে কার্যকর পরিকল্পনার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো পরস্পর নির্ভরশীলতা। দুইজন ব্যক্তির মধ্যে একজন সফল, একজন বিফল, ব্যর্থ। আমরা এই দুইজনের আলোকে আলোচনা করতেছি কি, যে পরিকল্পনার বৈশিষ্ট্য। তাহলে পরিকল্পনাটা হতে হবে নিরবচ্ছিন্ন। অর্থাৎ নিরবচ্ছিন্ন কি, যেমন প্রথম ব্যক্তি পরাগ হোসেন, সে একটা ব্যবসায় ফল করলো আর একটা ব্যবসা শুরু করলো। তাহলে তার পরিকল্পনাটা কি, একটা কাজের সাথে আরেকটা কাজ জড়িত। যদি আমরা উৎপাদনকারী প্রতিষ্ঠানের কথা চিন্তা করি, সেখানে কাজ কি হবে, উৎপাদিত হবে এবং সাথে সাথে বিক্রয় হবে, আবার কাঁচামাল আসবে, আবার উৎপাদন হবে, আবার বিক্রয় হবে, যেখানে নিরবচ্ছিন্নতা বজায় থাকে। তাহলে সেটাই হবে কি পরিকল্পনার আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আরেকটা বিষয় যেটা, এটা এমনি বলার প্রয়োজন নেই, নির্ভুলতা। পরিকল্পনা যদি ভুল হয় তাহলে কার্য সম্পাদনে ভুল হবে, কার্য সম্পাদনে যদি ভুল হয় তাহলে লক্ষ্য অর্জন ব্যর্থ হবে। তাহলে এটা নিয়ে বিশেষ কিছু একটা বলার প্রয়োজন না। নির্ভুলতা মানে কি, পরিকল্পনা যথাসম্ভব নির্ভুল হওয়ার বাঞ্ছনীয়। এবার আসো নমনীয়তা, এই বিষয়টা একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আমি একটু আগে বলেছিলাম যে আমার একদিনে 5টা চেয়ার তৈরি করে দিতে হবে। এখানে আমাকে কোনো ক্ষেত্রে নমনীয় মনোভাব পোষণ করতে হবে। কেন, তোমরা যে সাম্প্রতিক সময়ের কথা চিন্তা করো, বর্তমান যে সময় আমরা অতিবাহিত করতেছি, সেখানে আমি যদি বলি আমার এই প্রোডাকশনে 5টা চেয়ার আমাকে দিতেই হবে, কিন্তু দেখা যাচ্ছে কি কাঁচামাল যেগুলো চেয়ারের প্রয়োজন হয়, সেগুলো যে কোনো একটা উপকরণ আমি সময় মতো দিতে পারি না। তাহলে আমার মূল পরিকল্পনা থেকে আমাকে কি করতে হবে, ফিরে আসতে হবে। যদি আমরা আজকে এই প্রতিকূল পরিবেশে আমরা 100 দিন অতিক্রম করেছি, তাহলে দেখো আমি যদি এই পরিকল্পনা নিয়ে বসে থাকি, আমাকে এই নিয়েও 5টা চেয়ার দিতে হবে, তাহলে কিন্তু হয়তো দেখা যায় আমি যাদেরকে দিয়ে কাজ করাচ্ছি তারা আমার প্রতি বিরূপ মনোভাব সৃষ্টি করবে, 5টা চেয়ারের কাজ ছেড়ে চলে যেতে পারে যদি বেশি চাপাচাপি, তাই না বিষয়টা। তাহলে এইখানে আসে নমনীয়তার বিষয়টা। নমনীয়তা কি, যে পরিকল্পনা আছে বাট পরিবেশ পরিস্থিতির কারণে আমাকে ফ্লেক্সিবল হতে হবে। নমনীয় আরেকটা পরিকল্পনা রাখতে হবে, যে একটি পরিকল্পনা ব্যর্থ, আরেকটি পরিকল্পনা আমি গ্রহণ করব। এটা যখন তোমরা উপরে ক্লাসে যাওয়া, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং নামে একটা সাবজেক্ট আছে, সেখানে একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টারটার নাম হলো ফ্লেক্সিবল বাজেট। সেই ফ্লেক্সিবল বাজেটের চ্যাপ্টারে যে অঙ্কগুলো, সেখানে কি আমি একটু বলি তোমাদেরকে, যে আমি বারবার বলছি 5টা চেয়ার, সেখানে একটা প্রোডাকশন উৎপাদনকারী প্রতিষ্ঠানে বলা হয় 6000 ইউনিট উৎপাদন করবে,
কিন্তু সেটা যদি বৃদ্ধি করে 8,000 এবং 10,000 এ নিয়ে যাওয়া হয়, তাহলে তার প্রফিটের মাত্রা কেমন হবে? একটা ফ্লেক্সিবল বাজেট তারা কোম্পানি তৈরি করে রাখে। আর সেটাই হলো নমনীয়তা, যে আমার 10,000 ছিল, আমি প্রয়োজনে 8,000ও আসতে পারবো, প্রয়োজনে 6,000ও আসতে পারবো, অথবা 6,000 ইউনিট আমার মানদণ্ড, আমি ইচ্ছা করলে 8,000ও যেতে পারবো, 10,000ও যেতে পারবো। তাহলে এটাকে বলা হয় পরিকল্পনার নমনীয়তা। অর্থাৎ কোনো কারণে যদি কোনো উৎপাদনে বিঘ্ন ঘটে, যাতে আমি পরবর্তী পরিকল্পনাটা কি থাকে সে নমনীয় পরিকল্পনাটা ব্যবহার করতে পারি। এবার আসো গ্রহণযোগ্যতা। যে পরিকল্পনা যে আমি করব, কার্যকর পরিকল্পনার কথা বলছি, পরিকল্পনার বৈশিষ্ট্যের কথা বলছি, সেটা আমি যাদের মাধ্যমে বাস্তবায়ন করব তাদের কাছে সেই বিষয়টি গ্রহণযোগ্য হতে হবে। তারা যদি সুন্দর মনে আমার পরিকল্পনা গ্রহণ না করে নেয়, তাহলে আমার সেই পরিকল্পনাটা কোনোদিন কার্যকরভাবে বাস্তবায়ন করতে সক্ষম হব না। এই কারণে আমি পরিকল্পনা যাদেরকে দিয়ে বাস্তবায়ন করব তাদের কাছে গ্রহণযোগ্যতা থাকতে হবে। তাহলে এই দুইজন ব্যক্তির যে কথা বললাম, একজন সফল একজন ব্যর্থ, তাদের দুইজনের পরিকল্পনার মধ্যে দেখা যাবে, আমরা তুলনা করতে পারি কি, যে একজনের পরিকল্পনা এই বৈশিষ্ট্যগুলো ছিল, তিনি এই বিষয়গুলো বিবেচনায় রেখেছেন, আরেকজন রাখেননি। আরেকটি বিষয় হলো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, তথ্য ভিত্তিক। আসলে পুরো পরিকল্পনাটাই তথ্য ভিত্তিক। যখনই প্ল্যানিংটা শুরু হয় তখনই তথ্যের প্রয়োজন হয়। তাহলে পরিকল্পনাটা যদি অতীত এবং বর্তমান এই দুই তথ্যের ভিত্তিতে প্রণয়ন করা হয়, তাহলে সেই পরিকল্পনাটা অধিক বা বেশি কার্যকর হবে। তাহলে এই দুজনের মধ্যে একজন নিশ্চয়ই পরিকল্পনা প্রণয়নে এই বিষয়টির উপর গুরুত্ব দেয়নি, দ্বিতীয় ব্যক্তি। তাহলে আমরা বলতে পারি যে পরিকল্পনা যদি তথ্যভিত্তিক হয়, তাহলে সেই পরিকল্পনাটা দিয়ে ব্যবস্থাপক তার কাঙ্ক্ষিত উদ্দেশ্য অর্জন করতে সফল। তাই এই যে আলোচনার বিষয়গুলো, আসলে আমরা এখানে মেইন কয়েকটা টপিকস আসছে, সেটা হলো পরিকল্পনা, উদ্দেশ্য এবং লক্ষ্য। তাই লক্ষ্যের বিষয়টা খেয়াল করা। আমি বলছি যে ফুটবল খেলবে ভালো এবং লক্ষ্য হলো গোল করা। তাহলে আমরা বলতে পারি পরিকল্পনার যে অভিপ্রেত ফল, যে আমি কি ফল চাচ্ছি, সেটাই হলো লক্ষ্য। আর উদ্দেশ্য হলো পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ একটা বিষয়, একটা আরেকটা পরিপূরক। কারণ উদ্দেশ্যকে নিয়ে পরিকল্পনা প্রণীত হয়, উদ্দেশ্যকে সামনে রেখে পরিকল্পনা থাকবে। এবার আসো আমরা আরেকটু পরিকল্পনা, যেটা আমরা একটা ক্লাসে নেব বলছি, আমি আরেকটু বিষয় আলোচনা করি। এই যে পরিকল্পনার কথা বললাম, গুরুত্বের কথা বললাম, বৈশিষ্ট্যের কথা বললাম, এখন সকল ক্ষেত্রে কি পরিকল্পনা কি সফল হয়? কোনো কোনো ক্ষেত্রে পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। সেই ব্যর্থতার কিছু কারণ তোমাদের একটু জেনে রাখা উচিত। কারণ যদি কখনো আসে যে উদ্দীপকের জনাব রহমান ব্যর্থতার কারণগুলো কি বলে তুমি মনে করো, তাহলে কিছু ব্যর্থতার কারণও আমাদের মনে রাখতে হবে। ব্যর্থতার কারণ আমার যদি এই আলোচনাটুকু তোমরা শুনে থাকো, তাহলে কিন্তু কারণগুলো তোমরা খুঁজে বের করে ফেলতে পারবে। কারণ আমি যদি প্রথমে যদি ব্যর্থতার কারণ সুনির্দিষ্ট উদ্দেশ্য না থাকা, কারণ উদ্দেশ্য যদি না থাকে তাহলে সেই পরিকল্পনা তো কখনো বাস্তবসম্মত হবে না, অথবা সেই পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে। এখানে দেখো একটা টপিক পড়লে তোমরা মোটামুটি যদি মনোযোগ দিয়ে পড়ো এমনি চলে আসবে। নমনীয়তার যে বিষয়টার কথা আমি বললাম, তুমি যদি বলতে পারো যে নমনীয় যদি না থাকে, পরিকল্পনা যদি নমনীয়তা বা ফ্লেক্সিবিলিটি না থাকে, তাহলে ওই পরিকল্পনা দিয়ে কখনো ব্যবস্থাপক তার কাঙ্ক্ষিত উদ্দেশ্য অর্জন করতে পারবে না। এরপরে যদি আমি বলি যে তথ্যভিত্তিক নয়, যে এটা যদি তথ্যভিত্তিক না হয়ে থাকে, তাহলে পরিকল্পনা কি হবে না, কোনোদিনও কার্যকরভাবে বাস্তবায়ন করা যাবে না। এই টপিকগুলো তোমরা শুনলে যে পরিকল্পনাতে সবসময় সফল হবে এমন কথা কিন্তু বলা যাচ্ছে না। আসলে আমরা যে আজকের আলোচনাটুকু করলাম, সে আলোচনার ভিতরে আমি ওই দিনও বলছি যে একঘেয়েমি ভাব আলোচনা এসে কথা বলতে তোমাদের হয়তো ভালো লাগে না, এই জন্য আমি কিছুটা অংশ ভাগ করে নিয়েছি। সেই ভাগের ভিতরে আমার যে সামান্যটুকু আলোচনা কয়েক মিনিটে, তার ভিতরে আমি দেখি কয়টা এমসিকিউ তোমাদের শোনার ভিতরে মিলে যায়।
দেখি তোমাদেরকে দেখানোর ব্যবস্থা করতেছি। যদি কোনো কারণে তোমরা দেখো না হয় আমি পড়ে শোনাচ্ছি তোমাদের। আমার 1 নম্বর এমসিকিউটা আজকের আলোচনার ভিতরে, কোন কাজের পূর্ব চিন্তন প্রক্রিয়াকে বলে? কমেন্টস করে ফেলতে পারো দ্রুতভাবে, ক খ গ ঘ কোনটি হতে পারে? তাহলে আমরা নিশ্চয়ই বলবো কোন কাজের পূর্ব চিন্তন প্রক্রিয়াকে বলা হয় পরিকল্পনা। 2 নম্বরে একটা আছে, তোমরা নিশ্চয়ই দেখতে পারতেছো, ব্যবস্থাপনার কোন পর্যায়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়? আমার আলোচনায় আসছিল, খেয়াল যদি করে থাকো এতক্ষণ তোমাদের হয়ে গেছে বা হয়ে যাওয়ার কথা, উচ্চ পর্যায়ে। এই মাত্র আমি শেষ করলাম, পরিকল্পনা অভিপ্রেত ফলকে কি বলে? এই এখনই লক্ষ্য। আমি বলছিলাম যে পরিকল্পনা অভিপ্রেত যেটা সেটা হলো লক্ষ্য। পরিকল্পনা প্রণয়নের শেষ ধাপ কোনটি? পরিকল্পনা প্রণয়নের শেষ ধাপ কোনটি? আমরা যখন ধাপগুলো আলোচনা করেছিলাম সেখানে অনেকগুলো ধাপ আসছিল, সেই ধাপের মধ্যে আমাদের ছিল একদম শেষ ধাপটা পরিকল্পনা মূল্যায়ন এবং সংশোধন, তার মানে সংশোধনী ব্যবস্থা করা। এবার আসো, উৎপাদন পরিকল্পনা কিসের অন্তর্ভুক্ত? 4টি আছে, সময় দিলাম একটু। কার্যভিত্তিক পরিকল্পনা। ক, আজকের আলোচনার মধ্যে আমার আরেকটা বিষয় আছে, আমি ওইভাবে সাজাতে চেষ্টা করেছি। পরিকল্পনার সংখ্যাত্মক রূপকে কি বলে? পরিকল্পনার সংখ্যাত্মক রূপকে বলছিলাম, পরিকল্পনা ছিল সেটা টাকায় চলে আসছে, টাকা আসে মানে কি? বাজেট। তাহলে পরিকল্পনার সংখ্যাত্মক রূপকে বলা হয় বাজেট। এটার মধ্যে একটু আলোচনার বাইরে আছে আমার, বহুজাতিক কোম্পানির জন্য কোন পরিকল্পনা সর্বোত্তম? এটা আমার প্রফেসর তো পড়ায় আমার যতটুকু ধারণা, তারপর আমি কেন দিয়েছি, কারণ পরিকল্পনা তো আমাদের ক্লাসটা নেওয়ার সুযোগ নেই, সে কারণে। বহুজাতিক কোম্পানির জন্য কোন পরিকল্পনা সর্বোত্তম? বহুজাতিক কোম্পানি। বহুজাতিক কোম্পানি বলতে কি বুঝো? যে তারা বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের প্রোডাক্ট উৎপাদন করে, মাল্টিনেশনাল কোম্পানি। তাহলে আমরা এটা বলবো আঞ্চলিক পরিকল্পনা। নিচের কোনটি সংগঠন কাঠামো ভিত্তিক পরিকল্পনার অন্তর্ভুক্ত নয়? আমাদের সংগঠন, যে সংগঠন কাঠামো বলছিলাম মনে পড়ে, সর্বব্যাপী সংগঠন, মেট্রিক সংগঠন, কার্যভিত্তিক সংগঠন, পদস্থ কর্মী সংগঠন, একটু দেখে নিব অনুগ্রহপূর্বক, না হলে ইউটিউবে ক্লাসগুলো আছে। তাহলে নিচের কোনটি সংগঠন কাঠামো ভিত্তিক পরিকল্পনার অন্তর্ভুক্ত নয়? সেটা কোনটা হতে পারে? কর্মসূচি। প্রতিদিন প্রত্যেকটা অধ্যায় শুরু করার আগে আমি কি বলতাম, এই অধ্যায় পাঠ শেষে আমরা এই বিষয়গুলো শিক্ষার্থীরা শিখতে পারবে, যেটা এনসিটিভির নির্দেশনা ছিল। আজকে ওটাকে আমি নিয়ে আসছি সবার শেষে, কারণ প্রতিদিন একই রকম আমি দেখলাম হয়তো তোমাদের ভালো নাও লাগতে পারে। তাহলে তোমাদের জেনে রাখা উচিত যে আমাদের এনসিটিভির যে নির্দেশনা ছিল এই অধ্যায় পাঠ শেষে তোমরা যেগুলো জানবা, পরিকল্পনার ধারণা ব্যাখ্যা করতে পারবে, আদর্শ পরিকল্পনার বৈশিষ্ট্য চিহ্নিত করতে পারবে, পরিকল্পনার লক্ষ্যসমূহ ব্যাখ্যা করতে পারবে, পরিকল্পনা প্রণয়নের ধাপসমূহ বিশ্লেষণ করতে পারবে, পরিকল্পনার প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে, একাত্মক ও স্থায়ী পরিকল্পনার পার্থক্য চিহ্নিত করতে পারবে, পরিকল্পনার গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে, উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে, উদ্দেশ্য ও পরিকল্পনার মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে, সিদ্ধান্ত গ্রহণ। এবার আসো, এতক্ষণ পর্যন্ত আমি যে কথাগুলো টপিকগুলো আলোচনা করেছি অল্প অল্প করে আমার পরিকল্পনা টপিকটা সবই প্রায় চলে আসছে। এবার দেখো আরো আছে, তোমরা এই অধ্যায় পাঠ শেষে সিদ্ধান্ত গ্রহণের ধারণা ব্যাখ্যা করতে পারবে, সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে বিশ্লেষণ করতে পারবে, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবে, সিদ্ধান্ত গ্রহণের সহায়তাকারী উপাদানগুলো শনাক্ত করতে পারবে, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলো ব্যাখ্যা করতে পারবে, সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে সমস্যা চিহ্নিত করতে পারবে এবং সমাধান করবে, সুপারিশ করতে পারবে। তার মানে তোমাদের যে বইটি আমাদের এনসিটিভি আমাদের হাতে তুলে দিয়েছে, তোমাদের হাতে তুলে দিয়েছে, তারা আমাদের একটা দিক নির্দেশনা দিয়ে দিয়েছে, প্রতিটা অধ্যায় শেষে তুমি এই বিষয়গুলো এই পাঠ থেকে শিখতে পারবে। আমি প্রতিদিন শুরুতে করি, আজকে একটু শেষে নিয়ে আসলাম। এবং দেখো যে নির্দেশনাগুলো ছিল, তারা বলছিলে এই পাঠ শেষে তুমি পরিকল্পনার ধারণা ব্যাখ্যা করতে পারবে। তুমি কি বলতে পারো পরিকল্পনা কি? তাদের বলতে পারবে নিশ্চয়ই, পরিকল্পনা হলো কার্য সম্পাদনের দিক নির্দেশিকা। তোমাকে বলা ছিল পরিকল্পনার বৈশিষ্ট্য চিহ্নিত করতে পারবে। আমি যে আলোচনা করেছিলাম তুমি কি বলতে পারবে না বৈশিষ্ট্য কি ছিল? যে উদ্দেশ্য থাকতে হবে, নমনীয়তা থাকতে হবে, নিরপেক্ষতা থাকতে হবে, তারপরে মিতব্যয়িতা থাকতে হবে,
সেখানে বলা ছিল পরিকল্পনার লক্ষ্যসমূহ। আমি লক্ষ্যসমূহ ওইভাবে ব্যাখ্যা করিনি। আমি বলছিলাম যে পরিকল্পনা হবে খেলবো, উদ্দেশ্য হলো ভালো খেলবো, লক্ষ্য হবে গোল করবে। এরপরে আমাদের বলা ছিল পরিকল্পনা প্রণয়নের ধাপসমূহ, আলোচনা করিনি শুরুতেই পরিকল্পনার যে ধাপগুলো ছিল। তারপরে আমাদের ছিল পরিকল্পনা প্রকারভেদ। প্রকারভেদের কথা বলেছিলাম যে আমরা কিছু টপিকস আছে একটু এড়িয়ে যাই, সেখানেও আমি হালকাভাবে 3টা প্রকারভেদের কথা উল্লেখ করেছিলাম। তারপরে ছিল পরিকল্পনা গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে, উদ্দীপকের আলোকে গুরুত্বগুলো বিশ্লেষণ করেছিলাম। তারপরে আসো উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্য, হ্যাঁ সেটাও চলে গেছে। উদ্দেশ্য পরিকল্পনার মধ্যে সম্পর্ক, এই বিষয়টা আলোচনার বাইরে। তাহলে দেখো যে তারা যেভাবে সাজিয়েছে আমরা সেভাবে ক্লাসটুকু নেওয়ার চেষ্টা করি এবং সেখানে গুরুত্বপূর্ণ টপিকগুলো যাতে তোমাদের আসে। তাহলে আমরা মোটামুটি আজকের আলোচনার শেষ প্রান্তে যে বিষয়গুলো আমরা শিখলাম, এক জ্ঞানমূলক প্রশ্ন, পরিকল্পনা কি বলে ফেলবা, স্থায়ী পরিকল্পনা কাকে বলে, লক্ষ্য কি, উদ্দেশ্য কাকে বলে, দীর্ঘমেয়াদী পরিকল্পনা কি, স্বল্পমেয়াদী পরিকল্পনা কাকে বলে। এখন তোমাকে যদি বলি পদ্মা সেতু, একটা প্রশ্ন তোমাদের রেখে দিলাম, কমেন্টস বক্সে উত্তর দেবা পদ্মা সেতু কোন ধরনের পরিকল্পনা। এটা আমি উত্তরটা তোমাদের কাছ থেকে পরবর্তীতে আশা করব। আর পরবর্তী ক্লাস আমাদের যে সিদ্ধান্ত গ্রহণ সেই বিষয়টা নিয়ে তোমাদের সামনে আমি আসবো। সে পর্যন্ত তোমরা ভালো থাকো।